ইরানকে কোনো ধরনের সামরিক সহায়তা বা অস্ত্র সরবরাহ করলে চীন গুরুতর পরিণাম ভোগ করতে হবে, শেষ পরিণতি ভালো হবে না বলে সরাসরি হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী হোয়াইট হাউস থেকে মায়ামি যাওয়ার পথে সংবাদ মাধ্যমে তিনি বলেন, ইরানকে কোনোভাবে চীন যেন সহযোগিতা না করে। যদি অস্ত্র দিয়ে সহযোগিতা করে তারা, তাহলে পরিণাম খুব একটা ভালো হবে না। CNN এর এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন ইরানকে সহায়তা করছে। এই বিষয়টি যদি সত্যি হয় তাহলে চীন বড় ধরনের সমস্যার মুখে পড়বে। পরে ফক্স নিউজের সানডে মর্নিং ফিউচার্স অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরানে অস্ত্র সরবরাহ করলে চীনের ওপর 50% হারে শাস্তিমূলক শুল্ক আরোপ করা হবে। সম্প্রতি CNN এর এক এক্সক্লুসিভ প্রতিবেদনে জানানো হয়, বেইজিং ইরানকে কাঁধে রেখে ব্যবহারযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ম্যানপ্যাড দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই খবরের সূত্র ধরে ট্রাম্প বলেন, আমি খবর পেয়েছি যে চীন কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী মিসাইল দেওয়ার কথা ভাবছে। আমার মনে হয় তারা এটি করবে না, কারণ তাদের সাথে আমার সুসম্পর্ক রয়েছে। তিনি আরও যোগ করেন, হয়তো শুরুতে তারা সামান্য কিছু করেছে, কিন্তু আমার মনে হয় না তারা এখন আর তা করবে। তবে আমরা যদি তাদের এই কাজে হাতে নাতে ধরি, তবে তাদের উপর 50% শুল্ক চাপানো হবে, যা একটি অভাবনীয় এবং স্তম্ভিত করার মতো পরিমাণ। এর আগে 8 এপ্রিল ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, কোনো দেশ যদি ইরানকে সামরিক অস্ত্র সরবরাহ করে, তবে সেই দেশ থেকে যুক্তরাষ্ট্রের রপ্তানি করা সব পণ্যের উপর তাৎক্ষণিকভাবে 50% শুল্ক আরোপ করা হবে। 12 এপ্রিল সরাসরি চীনের নাম উল্লেখ করে ওই হুমকি পুনর্ব্যক্ত করলেন তিনি। মার্কিন গোয়েন্দাদের বরাতে CNN এর ওই এক্সক্লুসিভ প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির ফাঁকে চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে অস্ত্র দিয়ে সহযোগিতা করতে যাচ্ছে। বিশেষ করে সামরিক সংঘাতের এই পরিস্থিতিতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করতে কিছুদিনের মধ্যেই অস্ত্র পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়, সরাসরি নয়, তৃতীয় কোনো দেশের মাধ্যমে এই সমরাস্ত্র পাঠানোর পরিকল্পনা করেছে চীন, যাতে সহজে ধরা না পড়ে কোথা থেকে অস্ত্র সরবরাহ হচ্ছে। এই গোয়েন্দা মূল্যায়ন থেকে ধারণা করা হচ্ছে, যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে ইরান তার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিত্রদের সহায়তায় কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র পুনরায় সক্রিয় করা বা মজুদ বাড়ানোর চেষ্টা করছে। তবে এই ধরনের তথ্যকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে বেইজিং। আমেরিকার চীনা দূতাবাস এক বিবৃতি জারি করে জানিয়েছে, বেইজিং কাউকে কোনো রকম অস্ত্র সহযোগিতা করছে না। যে ধরনের খবর ছড়াচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। এই ধরনের খবর ছড়িয়ে পরিবেশকে আরও অস্থির করে তোলার চেষ্টা হচ্ছে বলে জানায় তারা। নিউজ ডেস্ক, দুতিয়াল। ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা আলোর মুখ দেখেনি। কোনো চুক্তি ছাড়াই নিজ নিজ দেশে ফিরে গেছে দুই দেশের প্রতিনিধি দল। 21 ঘণ্টাব্যাপী চলা দীর্ঘ ওই আলোচনায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছিল বলে ইসরায়েলি বিভিন্ন সংবাদ মাধ্যমে জানাচ্ছে। শুরুটা শান্তিপূর্ণভাবে হলেও উত্তেজনার জেরে শেষ পর্যন্ত পাকিস্তানি মধ্যস্থতাকারীদের দুই দলকে আলাদা করতে হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হাওমের প্রতিবেদন অনুযায়ী বৈঠক শুরু হয়েছিল ইরানি প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ বাগের গালিবাফ ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মধ্যে হ্যান্ডশেক দিয়ে। চা ও নাস্তার আয়োজনও ছিল, কিন্তু দ্রুতই পরিস্থিতি খারাপ হয়ে যায়। মার্কিন দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনারের সঙ্গে আব্বাস আরাকচির আলোচনা বাকবিতণ্ডার দিকে গড়ায়। পরে তা চিৎকারে পরিণত হয়। তুর্কি সাংবাদিক সেতিনেক্সের দাবি করেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি ও উইটকফের মধ্যে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছায় যে প্রায় হাতাহাতি বেঁধে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। তিনি লিখেছেন, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা নিয়ে মারাত্মক মতবিরোধের কারণে এই উত্তেজনা হয়েছে। 21 ঘণ্টার আলোচনা শেষে চুক্তি ছাড়াই ইসলামাবাদ ছাড়ার আগে ভ্যান্স তেহরানের উপর দায় চাপিয়ে বলেছেন, ইরান মার্কিন শর্ত মানতে রাজি হয়নি। পারমাণবিক অস্ত্র না বানানোর দৃঢ় প্রতিশ্রুতি পাওয়া যায়নি। নিউ ইয়র্ক টাইমস ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, 3টি বিষয়ে মূল বিরোধ রয়ে গেছে: হরমুজ প্রণালী খুলে দেয়া, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের ভবিষ্যৎ এবং প্রায় $270 কোটি জব্দ সম্পদ ছেড়ে দেওয়ার দাবি। যুক্তরাষ্ট্র প্রণালী এখনই খুলে দিতে বলেছিল। ইরান সরাসরি প্রত্যাখ্যান করে বলেছে, বৃহত্তর চুক্তি না হওয়া পর্যন্ত কিছু বদলাবে না। এদিকে ইসলামাবাদে আলোচনা চলাকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ফোন করেছিলেন। সেই ফোনেই আলোচনার গতিপথ পাল্টে যায় বলে অভিযোগ করেছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্সে লিখেছেন, বৈঠকের মাঝে নেতানিয়াহুর ভ্যান্সে করা ফোন মার্কিন ইরান আলোচনার মনোযোগ সরিয়ে ইসরায়েলের স্বার্থের দিকে নিয়ে গেছে। যুদ্ধে যা পারেনি
যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে সেটা পেতে চেয়েছে। তার এই পোস্টে ইঙ্গিত মিলছে, শুরুতে জেডি ভ্যান্সের প্রতিনিধি দল আলোচনায় আগ্রহী থাকলেও সেই ফোন কলের পরই সুর বদলে গেছে। তিনি বলেন, ইরান সদিচ্ছা নিয়েই পাকিস্তানে আলোচনায় গিয়েছিল। ভ্যান্সের বিদায়ের আগের সংবাদ সম্মেলনকে অপ্রয়োজনীয় বলেছেন তিনি। আরাকচি জানিয়েছেন, ইরান জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ও প্রস্তুত। ওয়াশিংটন নেতানিয়াহুর ফোনের বিষয়ে নিশ্চিত বা অস্বীকার কোনোটাই করেনি। তেহরান ও আঞ্চলিক মধ্যস্থতাকারীদের বর্ণনা অনুযায়ী ইসলামাবাদে মার্কিন অবস্থান ছিল অগ্রহণযোগ্য। ওয়াশিংটন শুধু হরমুজ প্রণালীতে মুক্ত নৌ চলাচলে যায়নি, একই সাথে ইরানের পুরো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ ও বিদ্যমান মজুদ হস্তান্তরের দাবিও করেছে। ভ্যান্স এই শর্তগুলো চূড়ান্ত ও সেরা প্রস্তাব হিসেবে উপস্থাপন করেন, যা ইরান প্রত্যাখ্যান করেছে। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল। সব যুদ্ধে বিজয়ী থাকে না, তবে প্রতিটিতে অন্তত একটি পরাজিত বা লুজার পক্ষ থাকে। ইরানের সাথে চলমান যুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বড় পরাজিত পক্ষ হচ্ছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্ট এক বিশ্লেষণী প্রতিবেদনে এমনটাই মূল্যায়ন করেছে। ইকোনমিস্ট বলছে, ট্রাম্প আবার যুদ্ধে ফিরবেন না। এটা ভাবার সবচেয়ে বড় কারণ হলো তিনি এখন বুঝতে পেরেছেন যে এই যুদ্ধ কখনোই শুরু করা উচিত ছিল না। ইরানকে ধ্বংসের হুমকি দিয়ে তার করা সেই জঘন্য পোস্টগুলো আসলে নিজের পিছু হটা ঢেকে রাখার অপচেষ্টা মাত্র। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো 21,000-এরও বেশি বোমা ও ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের অর্থনীতি কয়েক বছর পিছিয়ে গেছে। ট্রাম্প একে বিশাল বিজয় বলে দাবি করছেন, কিন্তু যুদ্ধের পূর্ব ঘোষিত 3টি প্রধান লক্ষ্যের সামনে একে বিজয় বলে মনে হয় না। লক্ষ্যগুলো ছিল ইরানকে দমন করে মধ্যপ্রাচ্যকে নিরাপদ ও সমৃদ্ধ করা, তেহরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটানো এবং ইরানকে পারমাণবিক শক্তিধর হওয়া থেকে স্থায়ীভাবে থামানো। এর কোনোটি হয়নি। এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তাকেই ক্ষতিগ্রস্ত করেছে। ইরান এখন উপসাগরীয় দেশগুলোতে হামলা চালিয়ে এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়ে আগের চেয়ে আরও বিধ্বংসী শক্তি হিসেবে হাজির হয়েছে। ট্রাম্প হয়তো আশা করছেন ইরানিরা শিগগির তাদের শাসন ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াবে, যাতে তিনি এর কৃতিত্ব নিতে পারেন। তবে এটি যুদ্ধ শুরুর আগের তুলনায় এখন কম সম্ভাব্য বলে মনে হচ্ছে। ইরানের প্রকৃত নিয়ন্ত্রণ এখন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এবং কট্টর উপদলগুলোর হাতে, যাদের সবাই যুদ্ধবাজ জাতীয়তাবাদী। এই যুদ্ধ ইরানের পারমাণবিক হুমকিকেও আগের চেয়ে বাড়িয়ে তুলেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের অবকাঠামোর ক্ষতি করেছে ঠিকই, কিন্তু প্রায় 400 কেজি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম, যা 10টি বোমা তৈরির জন্য যথেষ্ট, এখনও পারমাণবিক কেন্দ্রগুলোতে রয়ে গেছে। ইরান নিষেধাজ্ঞা থেকে মুক্তি চায়, কিন্তু ভবিষ্যৎ হামলা ঠেকাতে পরমাণু বোমা তৈরির মাধ্যমে শক্ত অবস্থান নেওয়ার তাগিদ এখন বেড়েছে। কিন্তু তা থামাতে ট্রাম্প এবং ভবিষ্যতের প্রেসিডেন্টদের প্রতি কয়েক বছর অন্তর হামলা চালাতে হতে পারে। এই যুদ্ধের অভিজ্ঞতায় দেখা গেছে তা বজায় রাখা অত্যন্ত কঠিন হবে। একই সাথে এই যুদ্ধ দেখিয়ে দিয়েছে মার্কিন শক্তির সীমাবদ্ধতা আছে এবং তাদের আগ বাড়িয়ে হামলার প্রবণতা সারা বিশ্বেই ভয় ও ঘৃণার সৃষ্টি করছে। মার্কিন নাগরিকরাও অধিকাংশই এর বিরুদ্ধে। ট্রাম্পের অধীনে থাকা বর্তমান যুক্তরাষ্ট্রের অনেক কিছু ভাবার আছে। দেশটি আগে তার সামরিক শক্তির সাথে নৈতিক কর্তৃত্বের সমন্বয় করে শক্তি অর্জন করত, কিন্তু ট্রাম্প যখন ইরানি সভ্যতাকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দেন, যা মূলত গণহত্যারই নামান্তর, তখন তিনি নৈতিকতাকে এমনভাবে উপস্থাপন করেন যেন এটি দুর্বলতার উৎস। কিন্তু এই যুদ্ধ দেখিয়ে দিয়েছে যে জোর যার মুল্লুক তার নীতি কেবল কয়েক দশকের মার্কিন পররাষ্ট্রনীতির অবমাননাই নয়, বরং একটি ভ্রান্ত ধারণা। এই যুদ্ধ দেখিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিকে অতিরঞ্জিত করাও সহজ, অথচ মার্কিন কারখানাগুলো তাদের সশস্ত্র বাহিনীকে দ্রুত রসদি সরবরাহ করতে পারছে না। ট্রাম্প ইরানকে এমনভাবে উপস্থাপনা করেছেন যেখানে হামলার পরিণাম নিয়ে তার চিন্তা করারও দায় নেই, যা ভয়াবহ অনৈতিক। তিনি বুঝতে পারেননি শুধু সামরিক ক্ষমতা দিয়ে কৌশলগত বিজয় অর্জন সম্ভব নয়, বরং সুস্পষ্ট কৌশল ছাড়া অতিরিক্ত শক্তি প্রয়োগ শেষ পর্যন্ত বিপরীত ফলই বয়ে আনে। নিউজ ডেস্ক, দুতিয়াল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধের পাশাপাশি ইরানে পুনরায় সামরিক হামলা চালানোর কথা ভাবছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওরাল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা ভেস্তে যাওয়ার পর ট্রাম্প যে বিকল্পগুলো নিয়ে ভাবছেন, হামলা আবার শুরু করা তার মধ্যে অন্যতম।
কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প চাইলে পুনরায় পূর্ণমাত্রায় বোমা হামলা শুরু করতে পারেন। তবে মধ্যপ্রাচ্যে আরও অস্থিতিশীলতা তৈরি হওয়ার আশঙ্কা এবং দীর্ঘস্থায়ী সামরিক সংঘাতের প্রতি প্রেসিডেন্টের অনীহার কারণে সেই সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে। তিনি সাময়িক অবরোধের পথও বেছে নিতে পারেন, যাতে ভবিষ্যতে প্রণালীতে দীর্ঘমেয়াদী সামরিক মিশনের জন্য মিত্রদের ওপর চাপ সৃষ্টি করা যায়। তবে ট্রাম্পের সহযোগীরা জানিয়েছেন, প্রেসিডেন্ট অবরোধের প্রতিশ্রুতি দিলেও এবং ইরানের অবকাঠামোতে হামলার হুমকি দিলেও এখনও কূটনৈতিক সমাধানের পথ খোলা রেখেছেন। ইরানে আবার হামলা প্রসঙ্গে ফক্স নিউজকে ট্রাম্প বলেন, আমি এটা করতে চাই না, কিন্তু তাদের পানি, লবণমুক্তকরণ প্ল্যান্ট এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে আঘাত করা খুবই সহজ। ট্রাম্প দাবি করেছেন, ইরান আলোচনার টেবিলে ফিরতে চায়। মার্কিন কর্মকর্তারা ইরানের সঙ্গে পরবর্তী আলোচনার ক্ষেত্রে ট্রাম্পের রেড লাইন বা চূড়ান্ত শর্তগুলো তুলে ধরেছেন, যার মধ্যে রয়েছে হরমুজ প্রণালী কোনো টোল ছাড়াই চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা এবং সমৃদ্ধকরণ স্থাপনাগুলো ধ্বংস করা, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করা, আঞ্চলিক মিত্রদের অন্তর্ভুক্ত করে একটি বৃহত্তর নিরাপত্তা কাঠামো মেনে নেয়া এবং লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মতো প্রক্সি গোষ্ঠীগুলোকে অর্থায়ন বন্ধ করা। ওরাল স্ট্রিট জার্নালের দাবি, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি ত্যাগে অস্বীকৃতির কারণে ভেঙে যায়। মার্কিন কর্মকর্তা এবং প্রশাসনের ঘনিষ্ঠ ব্যক্তিদের মতে ট্রাম্প পরবর্তীতে যে পথই বেছে নেন না কেন, তাতে বড় ধরনের ঝুঁকি রয়েছে। পুনরায় পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করলে মার্কিন সমরাস্ত্রের মজুদ শেষ হয়ে যাবে এবং মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে সন্দিহান ভোটারদের কাছ থেকে প্রেসিডেন্টকে তীব্র সমালোচনার মুখে পড়তে হবে। অন্যদিকে ইরানের শাসন ব্যবস্থা অক্ষত থাকা অবস্থায় বা তাদের পারমাণবিক উচ্চ ক্ষমতা ও প্রণালীর নিয়ন্ত্রণ বজায় থাকা অবস্থায় সামরিক অভিযান কমিয়ে দিলে তা তেহরানের বিজয় হিসেবে গণ্য হবে। কিছু কর্মকর্তা এবং বিশ্লেষক হরমুজ প্রণালীতে নৌ অবরোধের সিদ্ধান্তকে ট্রাম্পের জন্য সেরা অথবা সবচেয়ে কম খারাপ বিকল্প হিসেবে প্রশংসা করেছেন। ইরানের সরকারি রাজস্বের প্রায় অর্ধেক আসে তেল ও গ্যাস থেকে। একটি সফল অবরোধ ইরানের তেল রপ্তানি বন্ধ করে দেবে, যা দেশটির অর্থনীতির ইঞ্জিন। এর ফলে মার্কিন মিত্র এবং বৈষয়িক জ্বালানি বাজারকে এটি স্পষ্ট বার্তা দেবে যে তেহরান এই প্রণালীকে জিম্মি করতে পারবে না। তবে অবরোধেরও নিজস্ব ঝুঁকি রয়েছে। ইরানের ওপর কয়েক দশকের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা নতি স্বীকার করেনি এবং কয়েক সপ্তাহের মার্কিন ও ইসরায়েলি বোমা হামলার পরও তারা নমনীয় হয়নি। মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইরানের উপকূলের কাছে সরু প্রণালীতে অবস্থানরত নৌযানগুলো যে কোনো সময় কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার শিকার হতে পারে। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল।